স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সারা দেশে সিলিন্ডার গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে সরবরাহকারীরা, গ্রাহক ভোগান্তি। এ মাসে আরও কয়েকটি শৈত্যপ্রবাহের পূর্বাভাস, সহসাই কমছে না শীতের প্রকোপ। জলবায়ু পরিবর্তনে সাতক্ষীরায় বাড়ছে রোগ ব্যাধি, বাড়িঘর ছাড়ছেন এলাকাবাসী। এবারে বিস্তারিত। সারা দেশে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি বন্ধের কারণে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। গত কয়েকদিন ধরে গ্যাস সরবরাহ কম থাকলেও আজ থেকে পুরোপুরি বন্ধ রয়েছে বিক্রি। 6 দফা দাবিতে আজ থেকে এলপিজি সিলিন্ডার সরবরাহ বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। বৃহস্পতিবার সকাল থেকে নারায়ণগঞ্জের কোনো দোকানে পাওয়া যাচ্ছে না এলপি গ্যাস। চরম ভোগান্তির মধ্যে পড়েছে সাধারণ মানুষ। গ্যাস কিনতে এসে দেখি দোকান বন্ধ, হয়রানি হচ্ছি। 800 টাকা দিয়েও গ্যাস পাওয়া যাচ্ছে না, এখন দোকানও বন্ধ। তো আমরা রান্না করে খাবো কি? সরকারের কাছে আবেদন আমার কাছে, সরকারি যে রেট এই রেটে যাতে সবাই দোকানে সেল করে এবং যাতে আমরা গ্যাস অ্যাভেলেবেল পাই। আমরা দোকানে গ্যাস নিয়ে গেলে গ্যাসের দাম 2000, 1800 এরকম কিনতে হয়, কিন্তু আমরা এই টাকাটা কই থেকে আমরা ম্যানেজ করি? মাল দিতে পারতেছেন না, কারণ ওদের হইল গিয়ে কি বর্তমানে 37টা কোম্পানি ছিল। এই 37টা কোম্পানির মধ্যে 5-6টা কোম্পানি গ্যাস দিতে পারে, আর গুলি দিতে পারেন। আপনারা গ্যাস দিয়ে আপনারা বন্ধ করবেন কেন? আপনারা যদি না দেন আমরা কি করবো? আমরা কি কাস্টমারের সাথে কি মারামারি করবো? ময়মনসিংহের বাজারেও বন্ধ রয়েছে সব ধরনের এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির কার্যক্রম। দোকানিরা বলছেন তারা ডিলারদের সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারছেন না। লক্ষ্মীপুর জেলার গ্যাস স্টোরগুলোতে পর্যাপ্ত সিলিন্ডার থাকলেও খুচরা বিক্রয় কেন্দ্রগুলোতে গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। বিপণনকারীরা বলছেন কেন্দ্র থেকে বেচাকেনা বন্ধ থাকায় খুচরা বাজারে বিক্রি করতে পারছেন না তারা। রাঙামাটিতেও একই অবস্থা, বাজারে এলপি গ্যাস সিলিন্ডার বন্ধ। এদিকে গ্যাস সংকটের কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহক ও হোটেল রেস্তোরাঁর মালিকরা। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। দর্শক, এ বিষয়ে আরও খবর জানাতে ভোলা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মলয় দে। মলয়, গ্যাস বন্ধ রাখার বিষয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন আমাদের জানাবেন? জি আনোয়ার, আপনি যেমনটা বলছেন, আসলে আজকে আমি ভোলায় সকাল থেকে ভোলার খুচরা বাজারগুলোতে ঘুরেছি। সেখানে যে সমস্ত দোকানগুলোর সামনে অহরহ গ্যাসের বোতল পড়ে থাকতে দেখতাম, সেই ঘরের সামনেগুলোতে ছিল আজকে অচেনা চিত্র। সেখানে কোনো ধরনের কোনো সিলিন্ডার আমরা দেখতে পাইনি। তো আমি যখন তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে বলেছে যে আসলে গ্যাস যেখান থেকে মূলত ভোলায় গ্যাসগুলো আসে, সেখান থেকে তারা তাদের দোকানগুলোতে তারা গ্যাস এরকমভাবে পাচ্ছে না। আর এছাড়া আমি ওইখানে যখন ছিলাম, যখন কথা বলেছিলাম, তখন কিছু ক্রেতারা, খুচরা ক্রেতারা গ্যাস সিলিন্ডার নিয়ে কিন্তু আসলেও কিন্তু তারা তখন খালি হাতে ফিরে যান। ক্রেতাদের সাথে কথা বললে যেটা বুঝলাম, যে ক্রেতারা বলছে যে আমরা তো মূলত আমাদের বাড়িঘরে রান্নার জন্য মূলত একমাত্র মাধ্যমে হচ্ছে গ্যাস। এই গ্যাস যদি আমরা এখন পাচ্ছি না, আমাদের এখন বিকল্প দেখা যায় যে লাকড়ির উপর আমাদের চলতে হবে, এই রান্নার কাজ করতে হবে। এদিকে আমি এখন দাঁড়িয়ে আছি ভোলার যমুনা ট্রেডার্স নামে একটা গ্যাস সরবরাহ প্রতিষ্ঠানে। এখান থেকেই মূলত ভোলা সদরের বিভিন্ন জায়গায় আপনার গ্যাস সরবরাহ করা হয়। তো সেখানকার যে স্বত্বাধিকারী আছেন, তার সাথে আমি কথা বলেছি। তিনি আমাদেরকে বলছেন যে আমরা আসলে মূলত গ্যাসই পাচ্ছি না। যেখানে আমার প্রতিদিন এক গাড়ি করে গ্যাস আসে 600 সিলিন্ডারের বোতল, সেখানে এখন 3-4 দিন পর 100 করে সিলিন্ডার আসতেছে। এতে আমরা আমাদের যে চাহিদা মতো বাজারে দেওয়ার যে কথা, সেটা কিন্তু আমরা দিতে পারছি না। এতে করে তিনি বলছেন যে আমাদের প্রতিদিন এখানে কর্মচারী খরচ সব মিলে 15-16 হাজার টাকা করে খরচ আছে, কিন্তু এভাবে যদি চলতে থাকে সেক্ষেত্রে আমাদের দেখা যায় যে এই ব্যবসা বাণিজ্য লসের দিকে যাচ্ছে এবং আমাদের ছেড়ে দিতে হবে। তো এখন পর্যন্ত ভোলায় গ্যাসের দাম অন্যান্য ডিস্ট্রিক্টে যেরকম 2000-1900 টাকা করে বিক্রি হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত ভোলায় কিন্তু ওই রেঞ্জে কিন্তু এখন পর্যন্ত যায়নি। এখন পর্যন্ত ভোলায় আমরা সর্বোচ্চ দেখা যায় 1480 টাকা সর্বোচ্চ বিক্রি হতে আমরা দেখেছি। তো সব মিলিয়ে
জি, তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে যারা ক্রেতা আছেন ক্রেতাদের কিন্তু এখন ভোগান্তি বেশি। আমি কিছুক্ষণ আগে এখানে যখন দাঁড়িয়েছিলাম তখন এখানকার যে স্বত্বাধিকারী আছে তার কাছে কিন্তু আমি দেখলাম যে বিভিন্ন খুচরা যে দোকানদাররা আছে তারা কিন্তু ফোন করছে যে ভাই গ্যাস কখন পাবো কখন পাবো, কিন্তু আমাদের এখানকার যে উনি ছিলেন উনি কিন্তু বলেছেন যে ভাই গ্যাসের সন্ধান আমরা নিজেরাও জানি না কবে কি আসবে। তো এই হচ্ছে সার্বিক পরিস্থিতি ভোলার গ্যাস নিয়ে। আমি জি মলয়, আপনাকে ধন্যবাদ। ভোলা থেকে জানাচ্ছিলেন সহকর্মী মলয় দে। সহসায় কমছে না শীত, এ মাসে আরও কয়েকটি শৈত্যপ্রবাহ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আগামী 2-3 দিন দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের কোনো কোনো জেলায় মৃদু থেকে মাঝারি শীত অনুভূত হবে। ক্যালেন্ডারের পাতায় এখন জানুয়ারি। মাঘের হাড় কাঁপানো ঠান্ডার সাথে হিমেল হাওয়ায় বিপর্যস্ত সাধারণ মানুষের জীবন। এই শীত যেন মরণ কামড় হয়ে দাঁড়িয়েছে খেটে খাওয়া মানুষের জীবনে। তীব্র ঠান্ডায় থমকে গেছে অনেকের উপার্জনের চাকা। বিশেষ করে বৃদ্ধ ও শিশুদের দুর্ভোগ পৌঁছেছে চরমে। তবুও ভোরের হাড় কাঁপানো ঠান্ডাকে উপেক্ষা করেই জীবিকার তাগিদে পথে নামছেন শ্রমজীবী মানুষ। এই গেঞ্জি গায়ে দিয়েছি, জুতো পায়ে দিয়েছি, মোজা পরেছি, প্যান্ট পরেছি, খোলে উপরে লুঙ্গিন পরেছি, তাও ঠান্ডা একটি না। শীতে গাড়ি চালানো সম্ভব হয় না। বিগত কয়েক বছরের ভিতরে মানে এবার একটু শীত বেশি আর কি। প্রচুর পরিমাণে কুয়াশা এবং কনকনে শীত, মানে এই শীতটা আসলে সহ্য করার মতন না। আবহাওয়া অধিদপ্তর বলছে রংপুর, রাজশাহী, খুলনা, যশোর ও মৌলভীবাজার সহ 10 জেলায় বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7 ডিগ্রি সেলসিয়াস, আর ঢাকায় তাপমাত্রা 12.9। কুয়াশার চাদরে সূর্য দেখা না মেলায় দিনভর অনুভূত হচ্ছে হাড় কাঁপানো শীত। শনিবার থেকে ঢাকাসহ দেশের বেশিরভাগ অঞ্চলে শীতের তীব্রতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বর্তমানে যে অবস্থা বিরাজ করছে সেটা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এর মধ্যে আগামী 24 ঘন্টা পরে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে, সেক্ষেত্রে শীতের তীব্রতা রাতের তাপমাত্রা কমতে পারে, সেক্ষেত্রে শীতের তীব্রতা আরেকটু বাড়তে পারে। এবং আমরা আরও দেখছি যে 72 থেকে 48 ঘন্টা পর দিনের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপের কারণে ঘন কুয়াশা কিছুটা কমে বেড়েছে বাতাসের তীব্রতা। ফলে দেশের মানুষকে আরও কিছুদিন তীব্র শীতের ধকল সইতে হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত সাতক্ষীরার জনজীবন। লবণাক্ত পানিতে ধ্বংস হচ্ছে জীবন জীবিকার উপকরণ উৎস, বাড়ছে রোগ ব্যাধি। এ অবস্থায় জন্মভিটা ছাড়তে বাধ্য হচ্ছে অনেকে। বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের প্রভাবেই মূলত প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের তাণ্ডবে সাতক্ষীরার কপোতাক্ষ ও খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে প্রায়ই ভাঙন দেখা দেয়। এতে লবণাক্ত পানি লোকালয়ে প্রবেশ করে, যা খাবার পানি, খাদ্যপণ্য ও গাছগাছালিতে নেতিবাচক প্রভাব ফেলে। এই অবস্থায় ঝুঁকিতে পড়েছে জনস্বাস্থ্য। অবদার বাদ ভেঙে যাইয়ে লবণ পানির কারণে আমাকে মাছ, পুকুর যা কিছু ছিল সব শেষ হয়ে গেছে। খুব পানি, রাস্তাঘাট নেই, কোনো মতে চাঁদ দিয়ে একটু যাতায়াত ব্যবস্থা করে নিছি। উপকূলের বাসিন্দারা বলছেন লোকালয়ে ঢুকে পড়া লবণাক্ত পানি ফলদ ও বনজ গাছ ধ্বংস করে দিচ্ছে। বাঁচতে পারছে না মাছ ও জলজ প্রাণী। লবণাক্ত পানি ব্যাপকভাবে কৃষির ক্ষতি করছে। আগে যেমন আমরা পুকুরের পানি পান করতাম, এখন পুকুরের পানি লবণাক্ততার কারণে পুকুরের পানি আর কিন্তু পাওয়া যায় না। ধান পান যখন লাগাইতো তখন ফসলাদি হতো, বা মাছ শাক মারতো, নদীতে মাছ শাক পাওয়া যেত, মাছ পাওয়া যেত, এখন তো তা মেলে না। কৃষি অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ায় সাতক্ষীরা, খুলনা ও আশপাশের অসংখ্য মানুষ অর্থনৈতিক অসচ্ছলতার মধ্যে পড়ে গেছে। জীবিকার তাগিদে তারা ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন স্থানে। এক হিসাবে দেখা গেছে 2020 সালে সাতক্ষীরার প্রতাপনগর ইউনিয়নে 50,000 মানুষ বসবাস করলেও বর্তমানে তা 40,000-এর নিচে নেমে গেছে। এখানকার যে সমস্ত লোকজনগুলো ছিল তারা সব এখান থেকে চলে গেছে, তারা আদৌ আর আসতে পারবে না। কিছু লোক আসছে, তাদেরও বসবাস করা খুবই কষ্টকর। নদীতে মাছ ধরবো তাই বেশি নিয়ে যায়, সংসারটা কোনো রকমে চলে। স্কুলে আগে এখন 500-র মতো ছেলেপেলে আছে, আগে ছাত্রছাত্রী ছেলে ডবল ছিল। পরিবেশবাদীরা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণেই মূলত এই অবস্থা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় দরকার জাতীয় নীতিমালা। উপকূলের বারবার 3-4টে অভিজ্ঞতা প্রত্যেক বছরে যে মানুষগুলো এখান থেকে মাইগ্রেট হতে বাধ্য হচ্ছে, তাদের কিন্তু
অর্থনৈতিক বিপর্যয় নেমে এসছে তাদের জীবনে। এখান থেকে যদি তাদেরকে বের করে আনতে হয় তাহলে সেটা সরকারি উদ্যোগ ছাড়া সম্ভব নয়। কিন্তু আমরা আমাদের জাতীয় বাজেটে উপকূলকে ঘিরে আলাদা কোনো বরাদ্দ আমরা দেখি না। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সরকারের উদ্যোগ চলমান রয়েছে বলে জানায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। জলবায়ু পরিবর্তন জনিত কারণে যে সমস্যাগুলো হচ্ছে এগুলোর সাথে অ্যাডাপ্ট করে এগুলো কিভাবে মোকাবেলা করা যায় আসলে সরকারি এবং বেসরকারি পর্যায়ে সেই উদ্যোগগুলি গ্রহণ করছে। আর আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে এই উপকূলীয় অঞ্চলগুলোতে দুর্যোগ প্রশমন করার জন্য কিছু তাল বীজ রোপণেরও আমরা উদ্যোগ নিয়েছি। জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলের মানুষ ব্যাপক অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এই অবস্থায় দীর্ঘমেয়াদী টেকসই পরিকল্পনা বাস্তবায়নের পরামর্শ বিশেষজ্ঞদের। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে মাছ ধরা নিষিদ্ধ জাল ও ট্রলিং সরঞ্জাম জব্দ করেছে কোস্টগার্ড। সাথে এক ভারতীয় নাগরিক সহ 7 জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনে কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সম্প্রতি অসাধু মৎস্যজীবী ও ব্যবসায়ী অবৈধভাবে ট্রলিং সরঞ্জাম ও নিষিদ্ধ জাল দিয়ে সাগরে রেণু ও ডিমওয়ালা মাছ শিকার করে। এতে সামুদ্রিক জীববৈচিত্র্য মারাত্মকভাবে হুমকির মুখে পড়ছে। গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড কর্ণফুলী থানাধীন চর পাথরঘাটা সংলগ্ন একটি ফ্যাক্টরিতে অভিযান চালায়। অভিযানে প্রায় 36 লাখ টাকা মূল্যের 12টি নিষিদ্ধ জাল তৈরির সরঞ্জাম এবং ট্রলিং বোট তৈরির কাজে ব্যবহৃত উপকরণ জব্দ করা হয়। এ সময় আটক করা হয় 7 জনকে। চট্টগ্রামে অবৈধ দখলে থাকা মডার্ন স্টিল মিলস উচ্ছেদ করে চা বোর্ডের 100 কোটি টাকার বেশি মূল্যের 65 শতক জায়গা উদ্ধার করা হয়েছে। সকালে মহানগরীর বায়েজিদ এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হুসাইন মোহাম্মদের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়। চা বোর্ডের কর্মকর্তারা জানান, 2008 সালে চা বোর্ডের 65 শতক জায়গা মডার্ন স্টিল মিলস লিমিটেড ও রতনপুর স্টিল মিলস লিমিটেডকে ভাড়া দেওয়া হয়েছিল। চুক্তি অনুযায়ী 2022 সালের পর উক্ত জায়গা খালি করে দেওয়ার জন্য ভাড়াটিয়াকে পত্র দেওয়া হয়, কিন্তু ভাড়া চুক্তির মেয়াদ শেষ হলেও ভাড়াটিয়া রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধভাবে 65 শতক জায়গা জোরপূর্বক দখল করে রাখে। এমনকি আদালতের আদেশ অমান্য করে তারা চা বোর্ডের ভাড়া বাবদ 2,24,00,000 টাকাও পরিশোধ করেনি। এই ধারাবাহিকতায় উচ্ছেদ অভিযান চালিয়ে জায়গা দখলমুক্ত করা হয়। আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকালে আগারগাঁও ইসি সচিবালয় প্রাঙ্গণে আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে কথা বলেন তিনি। সিইসি জানান, যারা আবেদন করছেন আইনি ভিত্তিতে তার সমাধান করা হবে। নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী উল্লেখ করে সিইসি বলেন, সবাই ন্যায় বিচার পাবেন। এছাড়া লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে কমিশন। এদিকে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপিল করতে ইসিতে আসছেন আবেদনকারীরা, যার কার্যক্রম শেষ হবে আগামীকাল। পরে 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত চলবে আপিল শুনানি। রিটার্নিং অফিসারের ক্ষমতা আছে, আইন ওনাদেরকে ক্ষমতা দিয়েছে সিদ্ধান্ত নেওয়ার জন্য। ওনাদের সিদ্ধান্ত ওনারা দিয়েছেন, এবং যারা আপিলি যখন আমাদের কাছে আসবে আমরা আমাদের আইন অনুযায়ী যা করার আমরা কমিশন থেকে সিদ্ধান্ত দেবো, এবং একদম সম্পূর্ণ রকমভাবে ন্যায় বিচার আমরা করার সর্বোত্তম চেষ্টা আমরা করবো, এবং ন্যায় বিচারই হবে ইনশাল্লাহ আমাদের এখান থেকে। শতাধিক গুম খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে অভিযোগ গঠন হবে কিনা তা জানা যাবে 14 জানুয়ারি। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত বেঞ্চ এ আদেশের দিন ঠিক করেন। শুরুতে জিয়াউল হাসানকে অব্যাহতির আবেদন জানিয়ে শুনানি করেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী। তিনি জিয়াউল হাসানের বিরুদ্ধে প্রসিকিউশনের আনা 3টি অভিযোগের বিরোধিতা করেন। গত 17 ডিসেম্বর এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর অভিযোগ আমলে নেওয়ার আবেদন করেন চিফ প্রসিকিউটর। পরবর্তীতে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে আদেশ দেন। এই ডিসচার্জ পিটিশনে তারা বলার চেষ্টা করেছেন যে অভিযোগগুলো প্রসিকিউশন থেকে আনা হয়েছে জিয়াউল হাসানের বিরুদ্ধে সেগুলো আসলে আনসাবস্টেন্সিয়েটেড, এবং এগুলো আসলে যে সাক্ষ্য প্রমাণ রয়েছে সে সাক্ষ্য প্রমাণ দ্বারা সমর্থিত নয়। এই কারণে তারা ডিসচার্জ প্রার্থনা করেন। এর জবাবে চিফ প্রসিকিউটর শুনানি করেছেন এবং তিনি দেখিয়েছেন যে কিভাবে প্রসিকিউশনের যে সাক্ষ্য প্রমাণ রয়েছে সেই সাক্ষ্য প্রমাণগুলো দিয়েই
জিয়াউল হাসানের বিরুদ্ধে যে 3টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে, এই সুনির্দিষ্ট অভিযোগগুলো প্রসিকিউশনের দাবি মতে প্রতিষ্ঠিত করা যায়। ফ্যাসিবাদী ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যার পেছনে তাদের ষড়যন্ত্র থাকতে পারে। সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, এখনও কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, তবে এতে সংসদ নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। সালাউদ্দিন আহমদ বলেন, তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর ঘিরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে না। এছাড়া নির্বাচনে বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থীদের কারো বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে, বাকিদের বোঝানোর চেষ্টা চলছে বলেও জানান তিনি। আমরা দেখতে পাচ্ছি এরকম কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, গতকালকের ঘটনাও তারই অংশ। এটা হতে পারে পতিত ফ্যাসিবাদী শক্তির কিছু কিছু ষড়যন্ত্র এখনো তারা চালু রেখেছে, যাতে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে, কণ্ঠকাঠিন্য করতে পারে, গণতন্ত্রের উত্তরণের পথটাকে সহজতর না করতে পারে। কিন্তু তাদের সেই প্রচেষ্টা কখনো সফল হবে না। আন্তর্জাতিক, রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতসহ আরও কয়েকটি দেশের উপর 500% শুল্ক বসানোর একটি বিলে সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শিগগিরই আইনসভায় এ সংক্রান্ত বিল পেশ করা হবে বলে জানিয়েছেন রিপাবলিকান পার্টির সিনেটর লিন্ডসে গ্রাহাম। বুধবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এই চাঞ্চল্যকর তথ্য জানান তিনি। যুদ্ধের তহবিলে রাশিয়ার আয় বন্ধ করতে এবং মিত্র দেশগুলোর উপর চাপ সৃষ্টি করতেই এই বিশাল শুল্কের পরিকল্পনা করা হয়েছে বলেও জানান তিনি। লিন্ডসে বলেন, এ সংক্রান্ত বিল পেশের বিষয়ে সবুজ সংকেত দিয়েছেন ট্রাম্প। আগামী সপ্তাহে বিলটি নিয়ে আমেরিকার আইনসভায় ভোটাভুটি হতে পারে। এখন থেকে অনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলার তেল উত্তোলন ও বিক্রয় সংক্রান্ত সার্বিক ব্যবস্থাপনা যুক্তরাষ্ট্রের হাতে থাকবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। স্থানীয় সময় বুধবার মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের উচ্চ ভবন সিনেটে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। বলেন, ভেনেজুয়েলার তেল খাতে বিশৃঙ্খলা এড়াতে দেশটির তেল উত্তোলন, বিপণন সহ সার্বিক ব্যবস্থাপনা এখন থেকে যুক্তরাষ্ট্রের হাতে থাকবে। তিনি আরও বলেন, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সরকার এবং সরকারের অনুমোদিত সংস্থা বা কোম্পানি ছাড়া আর কাউকে এই খাতে প্রবেশ করতে দেওয়া হবে না। অন্যদিকে উত্তর আটলান্টিক সাগরে রাশিয়ার পতাকাবাহী একটি তেল ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। আল জাজিরা বলছে, ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্কিত বলে ধারণা করা একটি তেলবাহী জাহাজ জব্দ করার কথা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। তবে এ ঘটনার নিন্দা জানিয়েছে রাশিয়া। মাত্র 4 মাসের অনুশীলনে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিয়ে সাফল্য এনে দেওয়া নারী ভলিবল দল নিয়ে আরও বড় স্বপ্ন দেখছেন দলের ম্যানেজার আমিরুল হোসেন আপন। তার জন্য প্রয়োজন নারী খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তাও। সেই সাথে বিদেশের মাটিতে কয়েকটি আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারলে র্যাঙ্কিংয়ের ঠাঁই করে নেওয়া সম্ভব বলে মনে করেন তিনি। ক্রিকেট, ফুটবল কিংবা ক্রীড়া অঙ্গনের অন্য কোনো ডিসিপ্লিনে পাল্লা দিয়ে দেশের জন্য সাফল্য বয়ে আনছেন বাংলাদেশের নারীরা। তবে সে দৌড়ে নেই দেশের নারী ভলিবল দল। গত মাসে ইতিহাসে প্রথমবার কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট কাভা কাপে অংশ নেয় তারা। সেন্ট্রাল এশিয়ার এই প্রতিযোগিতায় আফগানিস্তানকে সরাসরি 3-0 সেটে হারিয়ে তৃতীয় হয় বাংলাদেশের মেয়েরা। 2016 সালে বোধহয় একটা ট্রেনিং হয়েছিল মেয়েদের, এরপর আর কোনো ট্রেনিং হয় না। বেসিক্যালি একটা রেজাল্ট আনতে গেলে, একটা মেয়েদের বলেন কিংবা ছেলেদের রেজাল্ট আনতে গেলে তাদের থেকে একটা লং টাইম একটা পরিকল্পনা করতে হবে। লং টাইম পরিকল্পনা, ট্রেনিং পিরিয়ড বলে যেটাই করেন, করার পরে তাদের থেকে আমরা কিছু আশা করতে পারি। কিংবা একটা নতুন টিম যেটা আমরা গঠন করেছি অনলি 4 মাস, যেটা ডিস্ট্রিক্ট খেলা প্রথম খেলেছি, ডিস্ট্রিক্ট খেলাতে থেকেই আমরা বাছাই করেছি একদম নতুন একটা টিম। তার মধ্যে পুরনো বোধহয় 2-1 ছিলেন। এশিয়া গেমস বাতিল হওয়ায় বাংলাদেশ নারী ভলিবল দল আন্তর্জাতিক ম্যাচ খেলে মালদ্বীপে অনুষ্ঠিত কাফা কাপে। বিকেএসপিতে মাত্র 4 মাসের অনুশীলনে সাফল্য আসে টুর্নামেন্টে। বিকেএসপিতে আমাদের মেয়েদের যে কোচিং যে করাইছে রাসেল, মানে তাকে আমি তার সুনাম পড়লে অনেক ছোট হয়ে যাবে, কারণ সে এতভাবে টেকনিক্যালি শিখিয়েছে আমাদের মেয়েদেরকে, এবং টেকনিক্যালি বলেন আমার কোথায় কি আছে সব কিছু সে খুব সুন্দর করে রাসেল শিখিয়েছে, এবং আমার মেয়ে যারা আছেন তারাও সেটা গ্রহণ করতে পেরেছে। দেশের ক্রীড়া অঙ্গনে অন্য অ্যাথলেটদের মতো নারী ভলিবল দলও এগিয়ে যাবে এমন স্বপ্নই দেখেন তিনি। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।
শেষ করব দীপ্ত সংবাদ, তবে তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। সারা দেশে সিলিন্ডার গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে সরবরাহকারীরা, গ্রাহক ভোগান্তি। এ মাসে আরও কয়েকটি শৈত্যপ্রবাহের পূর্বাভাস, সহসাই কমছে না শীতের প্রকোপ। জলবায়ু পরিবর্তনে সাতক্ষীরায় বাড়ছে রোগব্যাধি, বাড়িঘর ছাড়ছেন এলাকাবাসী। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ সন্ধ্যা 6:40 দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।